ধর্ম মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি সার্বভৌম ধারণাও বটে। ধর্ম একজন ব্যক্তির জীবনে এবং জাতীয় ক্ষেত্রে বয়ে আনে যথার্থ সংহতি। কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত? নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট সমাজ সচেতক এবং প্রকৌশলী শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহোদয়কে। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের একটি পোস্টকে নিয়ে আমাদের রাজ্য রাজনীতি সরগরম। বিরোধীদের প্রতিক্রিয়া, এই পোস্টকে কেন্দ্র করে বিরোধীদের প্রতিক্রিয়া কিভাবে দেখছেন? সনাতন ভাবাবেগ না রাজনৈতিক? আসলে সনাতন ধর্মের ভিতরে ভাবাবেগ তো থাকবেই। সনাতন ধর্ম একটা ইউনিক অ্যাকচুয়ালি বলতে পারেন, এটা একটা ওয়ে অফ লাইফ, আমাদের দৈনন্দিন জীবন যাপনের একটা, এবং এটা অন্য কোনো ধর্ম পাবেন না অ্যাজ ফার এজ মানে আপনার এই যে ইউনিকনেস, সব ধর্মকে ওয়েলকাম করে, যেটা এই ধরনের একটা ধর্ম পাওয়া যাবে না। এই ধরনের ধর্ম যে সহিষ্ণুতাটাও দেখার মতো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ইদানিংকালে, বিশেষ করে বাংলাদেশের ঘটনাগুলির কথাই বলছি, সেখানে এমন কিছু ঘটনা সনাতন ধর্ম যারা পালন করে ওনাদের উপর হয়েছে, জঘন্যতম ঘটনা, ভাষায় অবর্ণনীয় ধরনের ঘটনা হয়েছে। এবং পরে দেখা গেল যে আমাদের রাজ্যেও কিছু এই ধরনের ঘটনা, মানে এই ধরনের মানে কি মূর্তি ভাঙার ব্যাপার নিয়ে উঠেছে ইস্যুগুলো। দেখুন, এটাতে সনাতন ধর্মের যারা ফলোয়ার, যারা মানে যেটা বললাম, এটা একটা ওয়ে অফ লাইফ, এটাকে হ্যাঁ, ওনাদের মনে স্বাভাবিকভাবেই একটা কিছু আপনার এটা প্রতিক্রিয়া ডেভেলপ করবেই এটা। এবং এই প্রতিক্রিয়া, এবং আমি দেখেছি আপনার এই আমাদের ব্যক্তি, ধরুন না, যে কোনো ব্যক্তির মনে এই ধরনের একটা কিছু একটা অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেরকমই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমাদের সুধাংশু দাস মহোদয়। ব্যক্তি সুধাংশু দাসের যে এই যে প্রতিক্রিয়াটা আমি দেখেছি, অনেক লোক এটাকে কিন্তু খুব, যে বললো যে না, অন্তত একজন লোক এটার হয়ে একটা কিছু একটা পোস্ট দিয়েছেন, যেটা আমাদের সবার মনের ভেতরের কথা। আমরা সবাই ব্যক্ত করতে চাইছি এরকম বিষয়টা, যে এরকম একটা ঘটনার প্রতিবাদ। আমরা এখানে এসেছি, বিশেষ করে যারা বাইরে, মানে ধরুন বাংলাদেশের থেকে যারা এখানে এসছে অনেক কিছু ছেড়ে, হ্যাঁ, ওনাদের মনে বললো যে আমরা সব কিছু ছেড়ে আমাদের ত্রিপুরাতে এলাম, তারপরেও যদি আমাদের ধর্ম, সনাতন ধর্মের উপরে যদি আঘাত আসে, তাহলে আমরা এটা কেন সহ্য করব? সনাতন ধর্ম রক্ষাও তো একটা দায়িত্ব আছে। তো সেই জায়গায় দেখুন, সনাতন ধর্মের ব্যক্তিটা এতটা, এবং এটার দায়িত্ব, রক্ষার দায়িত্বটা কিন্তু মূলত এখন দেখা যাচ্ছে যে ভারতেরই সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব। এবং এই জায়গাতে সবাইকে উজ্জীবিত হয়ে আসাই দরকার আছে এটা। কারণ, এবং আপনি যদি সারা ওয়ার্ল্ডের কন্ট্রিবিউশন চিন্তা করেন, সনাতন ধর্মের প্রচুর কন্ট্রিবিউশন এখানে, বললাম না, এটাতে আপনি আমাদের যে জিরো, ধরুন না, জিরোর আবিষ্কার থেকে শুরু করে ম্যাথসের আবিষ্কার, সায়েন্সের ব্যাপার স্যাপার এগুলো, বা ধরুন আরও যদি আপনি দেখুন আমাদের যোগা, ডেইলি জীবন চরিত্র, কীভাবে আমাদের লাইফস্টাইল কাটালে পরে ভালো থাকে। আজকে মন্দিরগুলো যে উঠে এসছে, এই যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন, এগুলো সূচনা কেন হয়েছিল? এগুলো থেকে যে গাইডেন্স পাওয়া যায়। এখন তো আদার গাইডেন্স তৈরি হয়েছে, ঠিক আছে, এখন মন্দির মানে অন্য ইস্যু ইয়েগুলো নিয়ে ইয়ে আছে, আমাদের ধর্ম চর্চা এবং আদার ইস্যু, নৈতিক জ্ঞান, এছাড়াও সব ধরনের জ্ঞানের কিন্তু কেন্দ্র ছিল আমাদের এই মন্দির।
এটা তো ওই জায়গাতে, এবং আমাদের এই যে ইন্ডিয়াতে, ভারতবর্ষে আমাদের এত জাতি, ধর্ম, বর্ণ, পন্থ, সমাজ, এত কিছু সবাই যে একসাথে আছে, এটার পেছনে কিন্তু সনাতন ধর্মের এই যে মানসিকতাটাই কিন্তু কাজ করছে। কিন্তু আদারওয়াইজ এটা সম্ভব হতো না। আপনি বাইরে গেলে দেখবেন কত ওটা কনফ্লিক্ট হচ্ছে। আমাদের এখানে সহাবস্থান হচ্ছে সবার ভিতরে, কারণটা কিন্তু একটাই, যে এটা অ্যাকোমোডেটিভ, এটা ওয়েলকাম করে সবাই সবাইকে। এটার ভিতরে একটা বলতে পারেন আমাদের একটা আলাদা একটা নিজেদের ভেতরে আত্মীয়তা বোধ আমরা ফিল করি এটার ভেতরে। এবং এই যে ব্রডেনিং, যে মাইন্ডসেট এবং ভিশনের যে ব্রডেনিংটা সনাতন ধর্মের আছে, এই সনাতন ধর্মের এটাই কিন্তু সনাতন ধর্মের মূল তত্ত্ব। এবং এটার উপরে মানে, এবং সত্যি কথা বলতে কি, এইটা ভারত কিন্তু আগেও লিড করে এসছে কিন্তু সারা পৃথিবীতে। কিন্তু কারণ হচ্ছে কি, আমাদের মাইন্ডসেটটা এরকম। অন্য ধর্মের সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে, আপনি দেখবেন এই ধর্ম কোনো সময় আগ্রাসী মনোভাব থাকে না, কোনো কনফ্লিক্টিভ কোনো কিছু থাকে না। আপনি দেখবেন অন্য ধর্মের এটা ওদের ধর্ম প্রচার বিস্তার এগুলোর উপরে ওদের একটা আগ্রাসী নেচা থাকে। বা ধরুন না কোনো একটা জায়গায়, যেমন ধরুন না আপনি কিছুদিন আগের কথাই ধরুন না, আমরা বসুদৈব কুটুম্বকমে বিশ্বাস করি। সারা পৃথিবী আমাদের আত্মীয়, এবং আমরা সবাই এটা আপন করে নিই সবাইকে। এবং ওদের যে কষ্ট, দুঃখ, পজিশনটা আমরা রিয়েলাইজ করি, এখানে রিয়েলাইজ করে ওদের সাপোর্টে আমরা এগিয়ে যাই। কিছুদিন আগে দেখুন না, ইন্ডিয়া শ্রীলঙ্কাকে করেছে, বাংলাদেশকে করেছে। তার আগে কোভিডের সময় দেখুন না আপনি, সারা পৃথিবীতে ফ্রি ভ্যাকসিনেশন দিয়েছে কে? ইন্ডিয়া। আপনি আদার এত কান্ট্রি আছে, প্রচুর ওদের জিডিপি অনেক প্রচুর হাই, প্রচুর ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেটার, কিন্তু ওরা কি যাচ্ছে কোথাও ফ্রিতে কোনো কিছু করতে? যাচ্ছে না। এটা একমাত্র সনাতন ধর্মে বিশ্বাসী বলেই ইন্ডিয়া, আমাদের দেশ, এতগুলো দেশে ফ্রি ভ্যাকসিনেশন করে ওদের পাশে দাঁড়িয়েছে। শুধু আশপাশের কান্ট্রিগুলো না, আরও দূরের যারাই ইন্ডিয়ার কাছে হেল্প চেয়েছে এই উত্তরণের জন্য, ওদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু অনেক জায়গাতেই ফ্রি অফ কস্টই করেছে বলতে গেলে সবটাই। তো এই যে মানসিকতাটা সনাতন ধর্মের, এই মানসিকতাটাই হচ্ছে এটার ভিতরে এখন ধরুন আমার কাছে আমরা অ্যাকচুয়ালি এক্সপেকটেশন থাকে, যারা সনাতন ধর্মের আমরা যারা ফলোয়ার সবাই, আশা থাকে সব রাজনৈতিক দল এটা নিয়ে রাজনীতি না করে। রাজনীতি করাটা এটা শোভনীয় না, এক্সপেক্টেডও না। সাধারণ মানুষ অনেক সময় কি হয়, সাধারণ মানুষের বিশেষ করে সনাতন ধর্মের যারা ফলোয়ার, ওদের ভেতরে একটা সব কিছুকে অত বেশি করে না, সাধারণ বিশ্বাসে বিশ্বাস করতে চায়। কিন্তু এই ধরনের যে আমাদের সনাতন ধর্মের গুরুত্বটা, ইম্পর্টেন্সটা, এটা রিয়েলাইজ করে অন্তত এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না আমি মনে করি। এবং কিন্তু আনফর্চুনেটলি দেখা গেছে যে এই যে সনাতন ধর্মের যে ঐক্যবদ্ধ যে চেহারাটা, এই ঐক্যবদ্ধ চেহারাটা রাখাটা খুবই গুরুত্ব সারা পৃথিবীতে। আমাদের যদি মানে আরও অনেক প্রমিনেন্ট রোল আমাদের প্লে করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা যদি নিজেদের ভেতরে এগুলো নিয়ে রাজনীতি করে বিভিন্নভাবে সনাতন ধর্মের ভেতরে যাতে ডিভাইড, এই ধরনের সিস্টেম যেগুলো করার একটা প্রয়াস আমরা লক্ষ্য করেছি, এটা একদমই ঠিক না, অ্যাকসেপ্টেবল না। এবং এইটা কিন্তু আমার মনে হয় যারা সনাতনপন্থী যারা দর্শক আছেন, ওদের কাছে এটা চিন্তা করার জন্য আমি অবশ্যই রাখবো যে সনাতন ধর্মে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে অন্তত এটার ভিতরে রাজনীতি না আসাটা একদমই ঠিক না। এটা রাজনীতি, এবং বলতে গেলে আমি পরের পর্যায়ে আসবো এটা নিয়ে, যে আমাদের দেশের যে এই যে ইদানিংকালে আমরা যে রকমের স্ট্রেংথ অর্জন করছি, হ্যাঁ, ভারত এখন ফাস্টেস্ট
গ্রোয়িং ইকোনমি আছে এখন বিশ্বের ভেতরে, এবং 5th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে এখন। তো সেই জায়গাতে ভারত ক্রমে ক্রমে, ভারত যে পজিশনে যাচ্ছে, সারা পৃথিবী এখন ভারতের দিকে চেয়ে থাকছে। এটা অনেক উন্নত দেশের কাছে, যারা আগে নিজের ডমিনেন্ট প্লে করতো সব জায়গাতে গিয়ে, আমেরিকা বলুন, চীন বলুন, হ্যাঁ, ওদের এই ওরা ভারতকে কিন্তু সত্যিকার অর্থে ওরা চাইছে ভারত যে গতিতে এগিয়ে যাচ্ছে এই গতিতে যাতে এগিয়ে না যায়, এবং এই গতিতে যাতে এগিয়ে না যায় এটার জন্য মোক্ষম অস্ত্র হিসাবে ওরা কিন্তু ইনজেক্ট করছে। আপনি লক্ষ্য করে থাকবেন বাংলাদেশে যে আমাদের শেখ হাসিনা যে একটা পোস্ট দিয়েছে, কেন সে দেশ ছেড়ে গেছে, ওদের ইন্টারনাল অনেক প্রবলেম ছিল, আমি এটাতে যাচ্ছি না, কিন্তু কেন এটার পেছনে যে আমেরিকার যে চাইছিল, কি চাইছিল, ওদের দেশকে ইউটিলাইজ করতে চাইছিল। যেটা বললাম না, ভারত সবসময় পাশে দাঁড়ায় কোনো কিছু এক্সপেকটেশন ছাড়া ওদের কিছু। আপনি চীন বলুন, যেখানে যাবে আগ্রাসী মনোভাব, যেখানে ও গেছে মানে ও নিজের কিছু ফায়দা নিয়ে আসবে, ওকে 5 দেবে তো 15 নিয়ে আসবে। আমেরিকাও সেম সেই জায়গাতে আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে এই যে বাংলাদেশকে ওরা যেরকমভাবে ইয়ে করতে চাইছে, মানে ওরা বাংলাদেশে যদি একটা খুঁটি গাড়াতে পারে, এখানে যদি ওদের অস্তিত্ব স্ট্রং কোনো একটা বেস তৈরি করতে পারে, তাহলে ওরা ইন্ডিয়াকে কন্ট্রোল করা, ইন্ডিয়া যাতে উঠতে না পারে, ওর পেছনে ধরুন ইন্ডিয়া উঠছে তো ওর পেছনে আরও ওয়েট ওদের, এই ধরুন না, বিশেষ করে আমি বলবো এই আমাদের কাস্ট বলুন, এগুলো অনেক ইস্যু উঠে আসছে, এগুলোর ভিত্তিতে আমাদের সনাতন ধর্মের যে লোকদেরকে বিভিন্নভাবে ভাগ করে দিয়ে এর সুযোগে ইন্ডিয়া ব্যস্ত থাকবে এইগুলো সামলাতেই, যার ফলে ইন্ডিয়ার যে গতিতে প্রগ্রেস হয়ে উপরে উঠছে, এই প্রগ্রেসকে আটকানোর জন্য এটা একটা মুখ্যম অস্ত্র কিন্তু আমেরিকা ইউজ করতে চাইছে, এবং চীনও এটাই পছন্দ করছে যে এটাই হোক। তাহলে কারণ ওরও লাভ, সবাই লাভ হয়ে যায়, কারণ ওরা তো যে ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করছে, যেটা সেই ইকোনমিটাকে ওরা কন্ট্রোল করতে, এই জায়গাটা আমি বলবো আমাদের যে পলিটিশিয়ানরা যারা আমাদের দেশে পলিটিক্স করছেন, হ্যাঁ, ওনারা এই জিনিসটাকে একটু মানে মাথায় রাখলে ভালো হবে। বিশেষ করে জনগণ অন্তত এই জিনিসটাকে যতক্ষণ মাথায় রাখবে, এই আমি যে এক্ষুনি কথাটাকে বললাম যে কেন সনাতন ধর্মীদের ডিভাইড করার প্রয়াস চলছে, এইটা আমাদের বোঝার দরকার আছে। এটা কিন্তু ভারতকে দুর্বল করারই একটা প্রয়াস কিন্তু, এবং এটাতে আমাদের ভারতের মাতাকে আমরা যদি প্রোটেক্ট করতে না পারি, আমাদের যদি দেশের যদি আমাদের সনাতন ধর্মের প্রোটেকশন যদি না হয়, তাহলে আমাদের রোল কিন্তু একদম স্থিমিত হয়ে যাবে, আমরা আবার গুটিয়ে যেতে বাধ্য হব, নিজেদের ভেতরে সংকীর্ণতায় ভরে যাব। এটা তো এই জায়গাটা আমি বিশেষ করে সরকার এবং বিরোধী দুদলের কাছে আমার অনুরোধ থাকবে, হ্যাঁ, আর এটা আমার অনুরোধ থাকবে ওনারা অন্তত সনাতন ধর্মের উপরে যাতে এই ধরনের বিশেষ করে পলিটিক্স, যে ডিভাইড করার পলিটিক্স যাতে না হয়, কাস্টের বেসিসে বলুন বা আদার বেসিসে বলুন, এটাই বলবো। এখানেই ঠিক আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে আমাদের সুন্দর ভারত ভূমিতে বসবাস করব, এটাই আমাদের সকলের কাম্য। তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ফিরে এলাম আবারও বিরতির পর। স্যার, আপনার পূর্ববর্তী বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বিষয় জানতে চাইব যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, তার প্রভাবে কি এদেশের রাজনৈতিক টানাপোড়েন? না, তা তো আছেই। বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যেটা আমরা ফান্ডামেন্টালিস্ট যে এলিমেন্ট যারা আছে বাংলাদেশে, সেকুলার যারা ছিল, ওদের বদলে ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টরা বাংলাদেশের এখন ক্ষমতায় আছে এবং ইদানিং শোনা যাচ্ছে ওরা ইলেকশনও করতে দিতে কতটা অ্যালাউ করবে মানে ডাউট আছে। তো স্বাভাবিকভাবে ওইখানে যখন আপনার আমাদের হিন্দু সমাজের উপরে গত শেখ হাসিনার মানে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি যে ওইখানের উপরে আপনার হিন্দুদের উপরে অত্যাচার, বাড়িঘর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে মহিলাদের উপরে বিভিন্ন রকমের হেনস্থা, মানে অবর্ণনীয় অত্যাচার। তো এই অবর্ণনীয় অত্যাচারগুলোর এফেক্ট তো ইন্ডিয়াতে কিছুটা তো থাকবেই, হ্যাঁ, কিছু থাকবেই। এছাড়াও অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের যে পলিটিক্সটা, হ্যাঁ, এইটার দ্বারাও কিছুটা প্রভাবিত হয়েছে, অনেকটাই প্রভাবিত হচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে ধরুন এতদিন ধরে এক ধাঁচের পলিটিক্স চলে এসেছিল, তারপরে বর্তমানে যারা রুলিং গভর্নমেন্ট আছেন ওনাদের যে সনাতন ধর্মী ভাবধারা যে উপরে ভিত্তি করে বলছে বিরোধীরা যে ওনাদের সনাতন ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা দেখানোর যেটা, এবং বিরোধীরা যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে কি এই সনাতন, আমাদের তো 80%ই সনাতন ধর্মী লোক, সুতরাং এইটার উপরে ইজিলি তো যদি রুলিং পার্টি যদি ক্ষমতায় চলে আসে, হ্যাঁ, তাহলে তো এখন আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। সেটা মাথায় রেখেই হয়তো এটা দেখা যাচ্ছে যে এই যেটা বলছিলাম যে মানে সনাতন ধর্মীদেরকে বিভিন্ন কাস্টে বিভিন্ন গ্রিডে ভাগ করার একটা প্রবণতা দেখুন না, এবং এইটা খুবই খারাপ লাগছে যে বাংলাদেশে এরকম একটা ঘটনার ঘটেছে এবং এটার প্রভাব ইন্ডিয়া তো হতে পারে। এটা ধর্মের ভিত্তিতে এখানে যেমন ধরুন অনেক সময় দেখা যাচ্ছে পলিটিক্সটা বাংলাদেশে যেরকম ধর্মের ভিত্তিতে করার, রাজনৈতিক অনেক নেতারাই চেষ্টা করেন যেন তেন প্রকারণে ক্ষমতায় আসার জন্য। ওদের উদ্দেশ্য থাকে বাকি সব গোলায় যাক, আমি ক্ষমতা চাই, আমি পয়সা চাই। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন না এই কাজ যে করা, আমাদের এই যে কিছুদিন আগে লোকসভা ইলেকশন গেল, লোকসভা ইলেকশনে কি কি ইস্যু উঠে এসছে দেখুন না, ইস্যুগুলো কতটা বেসিক আমাদের রিকোয়ারমেন্টের উপরে, কতটা অন্য যেগুলোর সাথে আমাদের খুব বেশি কাজের না, এই ধরনের ইস্যু নিয়ে এসছে। হ্যাঁ, তো এই ইস্যুগুলো কেন উঠে আসছে? কারণ জনগণকে, আমাদের সহজ সরল জনগণকে বায়াস করার একটা ইনফ্লুয়েন্স করার একটা প্রবণতা, এটা ইজি ওয়ে। জনগণের এটা বোঝার দরকার আছে বলে আমি মনে করি।
এবং এই ইস্যুটা এভাবে প্রয়াস চলতে থাকতেই পারে এটা। কিন্তু আমি বলবো জনগণ এইভাবে দেখা উচিত জিনিসগুলোকে, যে প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ওদের ক্ষমতা, দেশ শাসন করা, রাজ্য শাসন করার ওদের সুযোগ পেয়েছে, সেই অনুযায়ী ওরা পারফরমেন্স দেখিয়েছে। আবার দেখাক না, সনাতন ধর্মের পৃষ্ঠপোষক হলে সরকার বিরোধী সব দলকেই জনগণ ভোট দেবে, কিন্তু ওদের প্রমাণ করার দরকার আছে যে ওরা সনাতন ধর্মের পৃষ্ঠপোষক। এটা না করে সনাতন ধর্মটাকে বিভিন্ন আপনার ভাগে যে ভাগ করার যে প্রবণতাটা, যে এখানে যাতে মানে কোনো একটা দল এটার অ্যাডভান্টেজ নিতে না পারে, যে জন্য সনাতন ধর্মকেই ভাগ করার যে প্রবণতাটা, সেই সঙ্গে একই রকমভাবে এখানে মুসলিম অ্যাপিসমেন্টের একটা কিছু দেখা যাচ্ছে, গত ইলেকশনে দেখা গেছে। মানে যেমন ওয়েস্ট বেঙ্গলে দেখুন, মানে 30% মানে অল্প সংখ্যক আছে, 30% অল্প সংখ্যককেই ক্যাপচার করার একটা প্রবণতা। তো এটা তো টোটালি ডিভিশন হয়ে গেল, এবং এটা তো কখনোই মানে শান্তিপূর্ণ সহাবস্থান। আর সনাতন ধর্ম কিন্তু বললাম না, ইট ইজ ওয়েলকামিং টু এভরিবডি, এটা সবাইকে ইনক্লুসিভনেস। এটা কখনো মনে করে না যে আমাদের এটা শুধু যে এটার ভিতরে যারা অল্প সংখ্যক আছে দে আর অলসো ওয়েলকাম, দে আর অলসো পার্ট অফ সনাতন ধর্ম, এটাই ধরা হয়। হ্যাঁ, যারা আমাদের এখানে ভাষা সংস্কৃতি সবকিছু ফলো করছে ওরাই আমাদের দেশের লোক। কিন্তু যখন আপনি এইভাবে পলিটিক্যাল এইভাবে আপনি করতে যাবেন যে আমার একটা অল্প সংখ্যক, বাংলাদেশে যেটা হচ্ছে যে আমের এখানে বহু সংখ্যক যে পোর্শনটা আছে, ওই পোর্শনটাকে ওরা অল্প সংখ্যকটাকে মার্জিনালাইজ করে ওদেরকে ইয়ে করে বহু সংখ্যকটার উপরে পলিটিক্স করতে চাইছে। আর আমাদের দেশে এটা করতে চাইছে অন্যভাবে, বহু সংখ্যক যারা আছে মানে সনাতন ধর্মে ওদেরকে ডিভাইড করে অল্প সংখ্যককে আমাদের সাথে নিয়ে পলিটিক্স করা, এই অ্যাটিটিউডটা খুব ডেঞ্জারাস। আর বাংলাদেশেও আমরা চাইব শান্তিপূর্ণ সহাবস্থান। আমাদের প্রতিবেশী দেশ যখন শান্তিপূর্ণ থাকবে তখন আমরাও শান্তিপূর্ণই থাকব। তো ওই রকমভাবে আমার মনে হয় এটা এফেক্ট আছে আর কি। তবে কি সনাতন ধর্ম সংকটের মুখে? হ্যাঁ, এরকম এখন তো দেখে তাই মনে হচ্ছে। বিভিন্ন এই যে আমি বললাম এটা, বা দেখুন না কাজের ভিত্তিতে, এই যে ধরুন নর্থ ইস্টের কথাই ধরুন না, হ্যাঁ, নর্থ ইস্টে আমাদের গত অনেক বছরে বেশ ভালো কাজ হয়েছে, কিন্তু দেখা গেল যে ইলেকশনের সময় এগুলো না, মণিপুর ইস্যু, এই ইস্যু সেই ইস্যুগুলো উঠে আসছে। এগুলো কি? এগুলো কিন্তু বলা হচ্ছে এগুলো বেসিক্যালি দিস ইজ এ ডিভিশন বেসড অন রিলিজিয়াস লাইন। হ্যাঁ, ওইখানে একটা মাইনরিটি যারা মানে দেশের রেসপেক্টেড মাইনরিটি, ওই রকম একটা পার্টকে নিয়ে এখানে পলিটিক্স খেলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং এইসব ইস্যু নিয়ে যেভাবে বিভিন্ন বিরোধী দল এবং সরকার দলের পক্ষ থেকে গত ইলেকশনে আমরা যে রকমের আমরা বয়ানবাজি দেখেছি, বিশেষ করে হ্যাঁ, এইগুলা থেকে আমাদের একটু দূরে থাকার দরকার আছে। বিশেষ করে আমাদের সনাতন ধর্মের উপরে আঘাত হানার যেরকম প্রয়াসগুলো, বা সনাতন ধর্মকে ভাগ করা, যেমন আপনার দেখুন বললে তো বয়ানবাজিতে অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি এখানে যদি কেউ যদি বলে যে আচ্ছা এটা ইচ্ছে করে এই দাঙ্গাটা লাগানো হচ্ছে মণিপুরে, হ্যাঁ, এবং কারা বেনিফিটেড, এই সিট পাওয়ার জন্য দাঙ্গা লাগানো হচ্ছে এখানে, বুঝতে পারছেন তো, সিট পাওয়ার জন্য। তো এটা এস্টাবলিশ কে করবে? এস্টাবলিশ করতে করতে তো বাই দিস টাইম তো ডিভিশন হয়ে গেল, ভোট বৈতরণী পার হয়ে গেল জিনিসটা। সিমিলার অ্যাপ্রোচ কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে আসতে পারে। তো আলটিমেটলি এইখানে আমার মনে হয় এখানে এটা আসা মানেই কিন্তু এক আঘাত। কিন্তু আমরা কিন্তু সেই খ্রিস্ট ধর্মই বলুন আর মুসলিম ধর্মাবলম্বী বলুন, বুদ্ধিস্ট বলুন, জৈন, সবাইকে কিন্তু ওয়েলকামই কিন্তু সনাতন ধর্ম কিন্তু এরকম না কিন্তু। বা ধরুন আমাদের এখানে সরকারি সুযোগ সুবিধা এমন না যে ওকে দেওয়া হচ্ছে ওকে দেওয়া হচ্ছে না, এরকম না। তো সেই জায়গাতে যখনই এই ধরনের ডিভিশন বেসড পলিটিক্স হচ্ছে, একটা সেকশনকে আলাদা করে ভোটের ওইটা পুরোটা ক্যাপচার করার চেষ্টা করা হচ্ছে, সেই সঙ্গে সনাতন ধর্মকে একদিকে ভাগ করো, একদিকে অপোজিট যেটা খ্রিস্টানই হোক, যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বী আছে সেখানে মুসলিম ধর্মাবলম্বীকে ওরা নিজেদের পক্ষে টেনে, এবার সনাতনের থেকে একটা ছোট পার্ট পেলেই তো আমি ইলেকশনে জিতে গেলাম। কিন্তু এতে কিন্তু সবচেয়ে বেশি সংকটে পড়ছে কিন্তু সনাতন ধর্মের যারা লোক, তো ওরা
কারণ ওদের অস্তিত্ব সংকটে সনাতন ধর্মটা দেখুন এটা কিন্তু বিশ্বের কল্যাণের জন্য দরকার, এটা শুধু যে আমার আপনার কল্যাণের জন্য না, এটা বিশ্বের শান্তির জন্য, বিশ্বের সৌহার্দ্যের জন্য কিন্তু সনাতন ধর্মের অস্তিত্ব দরকার। এবং ভারত এখন যেভাবে উঠে আসছে সনাতন ধর্মের উপরে যেভাবে, সেটা ধরুন না, সেটা চলতে থাকলে আমরা একটা নতুন বিশ্ব দেখতে পেতে পারি। এবং সেইটার যে বাধা দেওয়ার জন্য বা ভাগ করার জন্য যে বিদেশের থেকেও একটা মতলব আছে, যেটার ভিতরে একটা আমি একটু আগে বললাম যে ফাইন্যান্সিয়াল ইস্যু, সেইটার জায়গাতে যাতে ওরা যাতে মানে সাকসেসফুল না হতে পারে, এটার জন্য কিন্তু আমরা যারা সমস্ত জনগণ আছে ওরা কিন্তু সজাগ হওয়ার দরকার আছে কিন্তু খুব, হ্যাঁ, ওরা কিন্তু যথেষ্ট সজাগ হওয়ার দরকার আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে এখানে, এটা তো দেখুন সনাতন ধর্ম কিন্তু বরাবর কিন্তু প্রগ্রেসিভ এবং রিফর্মিস্ট, কিন্তু টাইম টু টাইম কিন্তু অনেক রিফর্ম হয়েছে। কিন্তু আপনি যদি দেখুন অন্য কোনো ধর্মে অতটা রিফর্ম হয়নি যতটা রিফর্ম আপনি সনাতন ধর্মে হয়েছেন। আমাদের সনাতন ধর্মের মহিলারা কতটা শিক্ষিত আছেন, এখানে বাল বিবাহ থেকে শুরু করে বিধবা বিবাহ কোনো কিছু নেই, সব কিছু কিন্তু মহিলাদের শিক্ষা এগুলোর প্রতি কিন্তু যথেষ্ট এখন ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কিন্তু, এবং এটা আগেও দেওয়া হয়নি যে তা না, বাড়ছে দিন দিন আরও করে। তো এই জায়গাটা যেখানে প্রায়োরিটি আছে আমাদের, এখানে আমরা উঠে আসছি এবং মহিলারা যত বেশি এখানে বেশি প্রগ্রেসিভ রোল প্লে করবে, দেশ আরও বেশি উন্নতির দিকে চলে যাচ্ছে। এটা একটা প্রায়োরিটি দেওয়া আছে আমাদের মুসলিম আরক্ষণ বা এগুলোর মাধ্যমে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো এখানে এই যে মানে আরেকটা কথা বলবো, এই যে আপনার যে এই আপনার কাস্ট, এটা কিন্তু এটা বেসড অন কিন্তু প্রফেশন, কিন্তু এটা জিনিসটা আমাদের যে যারা প্রথম থেকে ছিল, এবং এরকম ডিভিশন কিন্তু আপনি বাইরেও আছে কিন্তু সব জায়গাতে প্রফেশনাল ক্লাবস আছে। এগুলো ক্লাবসটা কি, ইট ইজ নাথিং বাট এ সেম একটা গ্রুপ অফ পিপল। তো সেটার ভিতরে ইনডিসক্রিমিনেশন যাতে না হয়, যাতে এক্সপ্লয়টেশন না হয়, এগুলো দেখার ব্যাপার আছে আমাদের। এবং যেখানে যেখানে হয়েছে এক্সপ্লয়টেশন, এগুলো রেকটিফিকেশনের দরকার আছে বলে আমি মনে করি, যার ফলে ওইটাতে কাস্ট, কিন্তু এটা কাস্টের জন্য নামে ডিভিশন করাটা কিন্তু এটার জন্য আমাদের ভিতরে কিন্তু ভাগ করে দেবে, কিন্তু এটা কিন্তু মারাত্মক হতে পারে এটার ফলটা। যারা পিছিয়ে আছে ওদেরকে এগিয়ে আনার দরকার আছে, ওদেরকে ওইটার প্রয়োজনে কোথাও যদি কোনো যদি থাকে রিফর্মের দরকার থাকে, রিফর্ম করার দরকার আছে। এগুলো ওয়েলকাম করে, এবং সনাতন ধর্ম বরাবরই এগুলো ওয়েলকাম করে এসছে, প্রয়োজনে আরও করা উচিত, এটা আমি মনে করি। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের যদি ডিভাইড করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু আরও সংকটে চলে যাবে কিন্তু। এবং এইটা যে ধরনের পিসমেন্ট পলিটিক্স দেখা যাচ্ছে, এই ধরনের একটা পার্টিকুলার আপনার অল্প সংখ্যকেরকে নিয়ে রাজনীতি করার একটা প্রয়াস, এটা কিন্তু রিফ্লেক্ট করে কিন্তু যে সনাতন ধর্মকে আমরা শেষ করে দেব বলতে পারেন। কারণ এটা টার্গেটই হচ্ছে আজকে, এবং আমাদের দেশে যদি আপনি বলুন, বাংলাদেশে আপনি দেখুন না, পাকিস্তানে দেখুন, এখানে অল্প সংখ্যক মানে হিন্দু সনাতন ধর্মী যারা, ওদের জনসংখ্যা যতটা কমে এসছে, আমাদের এখানে কিন্তু তুলনায় কিন্তু মানে আমাদের যারা অল্প সংখ্যক আছে ওরা কিন্তু অনেকটা বেড়েছে কিন্তু পপুলেশন। তো সেই ক্ষেত্রে এটাও একটা ইস্যু, এইভাবে যদি বাড়তে থাকে, এবং আমরা ওয়েলকাম করার যাতে আমরা যদি ওয়েলকামিং অ্যাটিটিউডটাকে যদি আমরা আমাদের এক্সপ্লয়েট করার একটা মানে সনাতন ধর্মীদের এক্সপ্লয়েট করার একটা যদি মানে চেষ্টা হিসেবে দেখা, একটা সুযোগ হিসেবে দেখা না হয়, এই ব্যাপারে কিন্তু আমি বলবো সমস্ত জনগণের এই ব্যাপারে মানে সজাগ থাকার দরকার আছে, এবং শান্তিপূর্ণ সহাবস্থান হোক, সবারই উন্নতি হোক, কিন্তু ডিভিশন না, সে সব ধর্ম এক হয়ে থাকুক, ডিভিশন না, এটা আমি বলবো অবশ্যই। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে যাব আপনার কাছে শেষ প্রশ্নে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এর ভবিষ্যৎ কিরকম দেখছেন? এইবারের বিশেষ করে ইলেকশনে আমরা যেটা দেখেছি, বিশেষ করে এগুলো কিন্তু আমি তো বলবো এগুলো সম্পর্কে, বিশেষ করে এই যে কলকাতা আরজিকর যে আমাদের লেডি ডক্টরের কেসে যেরকম সুপ্রিম কোর্ট প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিয়েছে, সেই রকমভাবে
পলিটিক্যাল লিডারদের অনেকগুলো বয়ানবাজি সম্পর্কে ওদের খুব স্ট্রং অ্যাকশন নেওয়ার এবং ওদের রেস্ট্রিক্ট করার দরকার আছে। এবং এগুলো পলিটিক্সের ক্ষেত্রে নিজের স্বার্থের জন্য যেভাবে বসে সেভাবে কিছু করা, বয়ানবাজি দেওয়া, এগুলো কিন্তু ঠিক না। আর পলিটিক্যালিও আমি বলবো এখানে যে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে আগে দেখে এসেছি 10 বছর আগে, হ্যাঁ, যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষে যেটা চলছিল, এখন কিন্তু বিরোধী পক্ষ কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে গত ইলেকশনে অনেক বেশি অ্যাক্টিভ রোল প্লে করেছে এবং ওদের এটা একটা অ্যাডভান্টেজও কাজ করেছে বলে মনে হয়। এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে আমি যদি মানে দেশের উন্নতি এবং দেশের অগ্রগতি, সেই সঙ্গে সনাতন ধর্মীদের অস্তিত্ব রক্ষাটাও যদি আমি চিন্তা করি, সেই হিসাবে আমি বলবো যে যারা এটাকে নিয়ে পলিটিক্স করতে বা এটা সনাতন ধর্মের রক্ষাতে ইয়ে করতে চাইছেন, রক্ষার জন্য পলিটিক্যাল ইয়ে হিসাবে এগিয়ে যেতে চাইছেন, ওনাদের বলবো আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার আছে। কারণ এইভাবে যে ডিভিশন করার যে প্রয়াস, এটাকে অন্যভাবে এতদিন ধরে যেটা চলে এসছে, যে স্টাইলে আপনার সোশ্যাল মিডিয়া বিশেষ করে সরকার পক্ষ করেছে, সেভাবে চলবে না। ওদের মানে আমি বলবো কোর এরিয়াতে সোশ্যাল মিডিয়া ডিলিংয়ের ক্ষেত্রে অনেক ভাইটাল চেঞ্জ করার দরকার আছে। তাহলেই, কারণ এখানে একটা বিদেশি শক্তি এটার ভিতরে আমার মনে হচ্ছে যে আমাদের দেশকে দুর্বল করার জন্য কাজ করছে। সেই জায়গাতে একদিকে যেমন আমি বলবো যে সুপ্রিম কোর্টের এখানে মানে দখল দেওয়ার দরকার আছে। আমাদের দেশের এমন কোনো মানে বয়ানবাজি বা এরকম কোনো লাইন অফ অ্যাকশন, এরকম কোনো কমিটমেন্ট যদি কোনো পার্টির তরফ থেকে উঠে আসে, সাজেশন যেটা আমাদের দেশকে উইক করতে পারে, সেটাকে তো সুপ্রিম কোর্ট কিন্তু খুব স্ট্রং অ্যাকশন নিতে পারে এবং ওই ধরনের রাজনৈতিক নেতৃত্ব পলিটিক্স থেকে ওদের রেস্ট্রিক্টেড মানে কথা বলার উপরে ইয়ে করতে পারে, যে কোনো যেই দলেরই হোক। এবং আরেকটা তো বললামই আপনার এখানে যে দেশের ইন্টারেস্টটা সবার উপরে, দেশের ইন্টারেস্টটাকে দরকার হলে সুপ্রিম কোর্টকে খুব স্ট্রং অ্যাকশন নিতে হবে। এবং সরকার মানে সনাতনপন্থীদেরও এই জিনিসটা সম্পর্কে সজাগ থাকার দরকার আছে যে আমাদের অস্তিত্বের উপরে আঘাত হানার কিন্তু একটা প্রচেষ্টা কিন্তু বাইরের দেশ হচ্ছে। এবং এটার মূলে হচ্ছে কি মানে ইকোনমি, সারা পৃথিবীতে অর্থর যে কন্ট্রোল করা, দেশের মানে যে ওদের যে বিজনেসটা ওরা করে আসছে, এটার উপরে যে ভারতের যে প্রভুত্ব চলে আসছে, এটাকে খাটো করার জন্য। এবং এটা আমাদের মতে এটাই আমাদের সবচেয়ে ভাইটাল। ইন্ডিয়া যে প্রগ্রেস করছে, ইন্ডিয়া যে ইকোনমিক্যালি ডেভেলপ করছে, ইন্ডিয়া যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হচ্ছে, এটাকে দুর্বল করার এই প্রয়াস কিন্তু। এবং এটারই টার্গেট কিন্তু বিশেষ করে সনাতন ধর্মের উপরে আঘাত। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার দরকার আছে বলে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন। সময়ের দাবি মেনে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।